জুলাই সনদের দাবি আদায় ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপির। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকেই সচেতনভাবে এগোচ্ছে বিএনপি। গুলশানে চাঁদাবাজির মামলায় ৪ জন ৭ দিন করে রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা সভাপতির। যুদ্ধ বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও ২ জনকে ছাড়পত্র। এখনও সংকটাপন্ন ৪ জন, ২৩ জনের উন্নতি। নিহত মাসুমাকে ভোলায় দাফন। কুমিল্লায় মাহতাবের সমাধিতে নৌবাহিনীর শ্রদ্ধা। একনেকে অনুমোদন পায়নি ৩৬ জুলাই আবাসন প্রকল্প। প্রস্তাবিত বরাদ্দ সমীক্ষা যাচাইয়ে অসঙ্গতি জানালেন উপদেষ্টা। অহেতুক খরচের বিআরটি প্রকল্প গলার কাটা। সাগরের উত্তাল ঢেউয়ে ভেঙে পড়ছে ঝাউ গাছ। মেরিন ড্রাইভের ৩টি অংশে ভাঙন। হুমকিতে বিভিন্ন স্থাপনা। কক্সবাজার উপকূলে ব্যাপক ভাঙন। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা থেকেই বিএনপি সচেতনভাবে এগুচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারে তিনি একথা বলেছেন। সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ৩১ দফা প্রণয়নের কথা জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের আয়োজন করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, যাতে অংশ নেন বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা। আলোচনা করেন উন্নয়ন প্রকল্প ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। নানান মাত্রা রূপ লাভ করছে। যাতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের চাওয়ার প্রতি শ্রদ্ধাশীল বিএনপি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনার জন্য সচেতনভাবে বিএনপি এগোচ্ছে বলে জানান মির্জা ফখরুল। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ না করার পরামর্শ দেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব দাখিল করে বিএনপি। ইসি সচিবের কাছে বার্ষিক আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত অডিট রিপোর্ট তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট অনুযায়ী অভ্যুত্থানের বছর দলটির আয় ১৫,৬৫,৮৪২ টাকা, যার মধ্যে দলটি ব্যয় করেছে ৪,৮০,০৪,৮২০ টাকা। এ ব্যাপারে রিজভী আহমেদ জানান, সদস্য নবায়নের কারণে দলের আয় বৃদ্ধি পেয়েছে। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, এটা হচ্ছে আমাদের সোর্স। এ সময় তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করছে, যেগুলো অন্তর্বর্তী সরকারকে মোকাবিলার আহ্বান জানান রিজভী। তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের দাবিতে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান প্রয়োজন। নেত্রকোনায় পদযাত্রা কর্মসূচিতে তিনি এমন বক্তব্য রাখেন। এরপর শেরপুরে পথসভায় দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রে ক্ষমতায়ন বন্ধ করে ক্ষমতার বন্টন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দিয়েছেন তিনি। লক্ষ্য তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গঠন। জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রোববার দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৭তম দিনের কর্মসূচি শুরু হয় নেত্রকোনায়। দুপুরে পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা ফ্যাসিস্ট হয়ে ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চায় না। জুলাই সনদের দাবিতে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি, কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা
বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিকেলে পদযাত্রা পৌঁছায় শেরপুরে। সেখানে পথসভায় দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনীতিকে দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। আর নাহিদ ইসলাম দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন না করে ক্ষমতা বন্টন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দেন। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। এই দিল্লির থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা সোমবার জামালপুর ও ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নিব না। ওবায়দুল হক, সময় সংবাদ। গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 4 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। দুপুরে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, গ্রেফতারের হুমকি দিয়ে গেল 17 জুলাই ও 19 জুলাই শাম্মী আহমেদের কাছে 2 দফায় 90 লাখ টাকা দাবি করেন অভিযুক্তরা। পরে তিনি পুলিশের সহায়তা নিলে শনিবার রাতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক হয়, তাকে কারাগারে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ। বলেছেন, বৈষম্য বিরোধী ব্যানার ব্যবহার করে অপকর্ম ঠেকাতেই কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। জনপদের সময় আরও থাকছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। খুলনার প্রবেশদ্বার গল্লামারিতে গুড়িয়ে দেয়া হলো অর্ধশত দোকানপাট। আরও শতাধিক ভেঙে দেওয়ার ঘোষণা সড়ক বিভাগের। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 34 জন কাতরাচ্ছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সংকটাপন্ন 4 জন আছেন আইসিইউতে। তবে দগ্ধ 21 জনের অবস্থার উন্নতি হয়েছে। দুপুরে বার্ন ইনস্টিটিউটে পরিচালক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেয়া যেতে পারে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। একসময় হাজারো স্বপ্ন হাতছানি দিত যে ক্ষুদে শিক্ষার্থীদের, আজ তাদের সব স্বপ্ন যেন ফিকে হয়ে গেছে। এখন শুধু স্বাভাবিকভাবে বাঁচার আকুতি। 21 জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে এখনও অনেকেই কাতরাচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ভর্তি রোগীদের বিষয়ে করণীয় নির্ধারণে রবিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈঠক করেন বাংলাদেশ, চীন, ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা। পরে ব্রিফিংয়ে পরিচালক জানান, উদ্ধারকারী কাজী আমজাদ এবং কলেজের স্টাফ সবুজাকে রিলিজ দেওয়া হয়েছে। এখনো ভর্তি আছেন 34 জন, আর সংকটাপন্ন 4 জনকে রাখা হয়েছে আইসিইউতে। যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে। যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। ইনস্টিটিউট থেকে জানানো হয়, অবস্থার উন্নতি সাপেক্ষে পর্যায়ক্রমে আরও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া স্কুলের অফিস সহকারী মাসুমা বেগমকে তার গ্রামের বাড়ি ভোলায়
দাফন করা হয়েছে। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে টাঙ্গাইলে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু তানভীর আহমেদ ও হুমায়রার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। জীবনযুদ্ধে হেরে গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী মাসুমা বেগম। কর্মস্থলে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে হারান নিজের জীবন। শনিবার রাতে মাসুমার মরদেহ গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে পৌঁছালে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। রোববার সকালে মাসুমা বেগমের জানাজা শেষে লাশ দাফন করা হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ হওয়ার 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুমা। শিক্ষার্থীর বাঁচাইতে আমার মার প্রাণ গেল। কিছু নেই যে এক করে জায়গা জমি বেচিয়া ওনা করে যে এই ঘর উঠে দিব এমন কিছু নেই। তাদের পরিবারের পাশে থাকার জন্য এবং সরকারি যে সহায়তা যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেব। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে নিহত শিশু তানভীর আহমেদ এবং সখীপুরে শিশু হুমায়রার বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এ সময় ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ ঘাঁটি না রেখে বিকল্প জায়গায় সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এখানে এইটা চলছিল তখন হয়তো ঘনবসতি ছিল না, তবে ইদানিং কালে এটা এখানে করা উচিত হয় নাই। এটা তো মধুপুর আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা সেখানে করতে পারতো। অন্যদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত কুমিল্লার দেবিদারের বাসিন্দা শিক্ষার্থী মাহতাব রহমান ভুইয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। এরপর নিহতের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। একনেকে অনুমোদন পায়নি 36 জুলাই আবাসন প্রকল্প। প্রস্তাবিত বরাদ্দ সমীক্ষা যাত্রায় অসঙ্গতি থাকায় এই প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। দুপুরে একনেক সভা শেষে তিনি জানিয়েছেন, অহেতুক খরচ আর সঠিক পরিকল্পনা না থাকায় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিআরটি প্রকল্প। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য 804টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য 2025-26 অর্থ বছরের প্রথম একনেক সভায় উপস্থাপন করা হয়, কিন্তু প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি সভায়। রোববার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, 36 জুলাই আবাসন প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ নিয়ে সংশয় রয়েছে। পরিকল্পনা মাফিক প্রকল্প প্রস্তাবে ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এখন গ্রহণ করিনি, তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপরিকল্পিত নকশা আর অহেতুক খরচে নির্মাণাধীন গাজীপুর এয়ারপোর্ট বিআরটি লাইন দানবীয় প্রকল্পে পরিণত হয়েছে। এই প্রকল্পের নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও বিদেশি পরামর্শকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ধরনের র্যাপিড বাস ট্রানজিটের চাহিদা কী হবে, আসলে মূল নকশা কারা করেছে এবং এর সম্ভাব্যতা যাচাই কিভাবে হয়েছে, কারণ এত অদ্ভুত একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে গেলে এটার যে চাহিদা হবে কিনা, কারা এতে চড়বে। অন্তর্বর্তী সরকারের 12তম একনেক সভায় 8149 কোটি টাকা ব্যয়ে 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ময়মনসিংহে 7 মাসে 63 হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক, ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ অপরাধী। পরিস্থিতি মোকাবেলায় বিট পুলিশিং জোরদার। প্রায় 4 দশক পর অন্তত 168 ধরনের সেবায় 20 থেকে 30% হারে শুল্ক বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। এই সিদ্ধান্তে জাহাজ ও কন্টেইনার ভাড়া বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক অনাপত্তি পত্রে চট্টগ্রাম বন্দরের পণ্য এবং জাহাজের টিরিপ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনা পাঠানো হয়েছিল কয়েক মাস আগেই।
বন্দরের প্রস্তাবনা অনুযায়ী 168 রকম সেবার ট্যারিফ বাড়বে 20 থেকে 30% হারে। শুধুমাত্র 4 ধরনের সেবার ট্যারিফ অপরিবর্তিত রাখা হয়েছে। এটাকে যদি আপনি ওইভাবে হিসাব করেন, ভোক্তাদের উপরে এটা কোনো রকম এফেক্ট ফেলবে না। আগে বন্দরের একটি কন্টেনার স্টাফিং চার্জ 2.73 মার্কিন ডলার থাকলো, এখন তা 6.41 মার্কিন ডলার করা হচ্ছে। একইভাবে লিফট অন লিফট অফ চার্জ বাড়ছে $2.5, বাড়ছে পোর্টের ডিউস, পাইলটিং চার্জ, বার্থায়ার, স্টোরেজ চার্জ এবং বার্থিং আনবার্থিং চার্জও 30% শুল্ক বাড়াবে এবং এটা আমাদের জন্য প্রচুর একটা প্রেশার হবে। একদিকে বন্দরের ট্যারিফ যেমন বাড়ছে, তেমনি 1 সেপ্টেম্বর থেকে ট্যারিফ বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগডা। আর এতেই অসন্তোষ বাড়ছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে। কোনো কারণে যদি এই রেটটা বৃদ্ধি হয়, সেই রেটের কিন্তু এক ধরনের কুফল কিন্তু আমাদের আমদানিকারকদের উপর এবং রপ্তানিকারকদের উপরে এটা প্রতিষ্ঠিত হবে। এটা স্থগিত করে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটা যুক্তির সিদ্ধান্ত নেওয়া হলে ব্যবসায়ীরা স্বস্তি পাবে। অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী 10,000 জিএসটি পাইলট চার্জ $800 মার্কিন এবং 20,000 জিএসটি টাগবোট চার্জ $3,450 মার্কিন করা হচ্ছে। তবে বন্দরের ট্যারিফ কোনোভাবে 10% বেশি না করতে আগে চিঠি দিয়েছিল শিপিং এজেন্ট। 10 থেকে 12% আমরা একটু পর্যন্ত আমরা মনে করি যে এই পর্যায়ে যদি সরকার মনে করে সেটা সহনীয় পর্যায়ে হতে পারে। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 32,96,000 কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হলেও এখনও উত্তাল রয়েছে সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তছনছ রাস্তাঘাট, ঝাউগাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক তার। জিও ব্যাগও ঠেকাতে পারছে না ভাঙন। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। কক্সবাজার সমুদ্র সৈকতের শতাধিক ঝাউগাছ উপড়ে পড়েছে, আর বালিয়াড়ির ভাঙন আরও তীব্র হয়েছে। সাগর উত্তাল থাকায় প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল, ঝুঁকিতে পড়েছে মেরিন ড্রাইভ। এরই মধ্যে 3টি অংশে দেখা দিয়েছে ভাঙন। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই যেন আরও ভয়াবহ হয়ে ওঠে এই ভাঙন। তবে এবার ভাঙনের মাত্রা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। স্থানীয়রা বলছেন, উচ্চ জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে জিও ব্যাগও ঠেকাতে পারছে না ভাঙন। উপড়ে পড়ছে একের পর এক ঝাউগাছ। জোয়ারের পানি আইসা এখানে ফালা দিছে। সাগর তো আগে অনেক দূরে ছিল, এখন সাগর এখানে পাশে এসে মানে কি সবকিছু ভেঙে ফেলতেছে। পানির বেশি হওয়াতে নিচে এগুলো কাটা যাচ্ছে না। তবে প্রশাসন বলছে বর্ষা মৌসুম শেষ হলেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু জায়গায় যে প্রোটেকশন দেওয়া দরকার সেখানে কিন্তু জিও ব্যাগ দেওয়া আছে। আর এই বর্ষাকালটা চলে গেলে সেখানে যদি আরো কোনো জায়গায় যদি কোনো ব্যবস্থা নিতে হয়, সেটা পরিবেশ ঠিক রেখে আমরা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করব। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি সহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে পথচারীদের। গাড়ি চালাইতে কষ্ট, মানুষ চলাচল করতে পারছে না। মানে কাতালগঞ্জে আছে, কাতালগঞ্জে এই রোড আছে, পরের রোড আছে, পরের রোডে নাই। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শরীয়তপুরে গত 1 সপ্তাহ ধরে ভাঙছে পদ্মা ও মেঘনা নদী। 15টি বসতঘর বিলীন হয়েছে নদীতে। ঝুঁকিতে রয়েছে 2 শতাধিক পরিবার। পানি বেড়ে যাওয়ায় জোয়ারের সময় তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। রিজিয়া বেগম মেঘনা নদীর শাখা খাল পাড়ে তার বসবাস। সম্প্রতি নদীর প্রবল স্রোত আর পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হওয়ার শঙ্কায় খালপাড় থেকে একটি বসতঘর সরিয়ে নিয়েছেন তিনি। অপর ঘরটিতেও দেখা দিয়েছে বেশ কয়েকটি বড় বড় ফাটল। এতে দিশেহারা হয়ে পড়েছেন শরীয়তপুরের আলাউলপুর ইউনিয়নের বাসিন্দা রিজিয়া বেগম। রিজিয়ার মতো ভাঙন ঝুঁকিতে আশপাশের কয়েকটি গ্রামের অন্তত 2 শতাধিক পরিবারের বসতঘর। গত 1 সপ্তাহে মেঘনায় বিলীন হয়েছে অন্তত 15টি ঘর। সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক স্থাপনা। এর সঙ্গে জোয়ারের সময় পানি ওঠে নিম্নাঞ্চলে। দেখা দিয়েছে খাদ্য সংকটও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।
অনাহার অর্ধাহারে কোনো রকম দিন কাটলেও রাতে ভাঙন আতঙ্কে ঘুম নেই এসব এলাকার মানুষের চোখে। গড় কোনো মতন তাই আমাকে ঘুমও আহে না রাইতে। এক জায়গা থেকে থানা স্থানান্তরিত করব সেই সামর্থ্য তাদের নেই। অন্যদিকে গত 1 মাস ধরে জাজিরার সাত্তার মাতবর ঘাট এলাকায় থেমে থেমে ভাঙছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ ও ডান্তির রক্ষা বাঁধ। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষয়ক্ষতি ভাঙনের কারণে যাতে না হয় সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব। গত 1 সপ্তাহের মধ্যে জেলায় পদ্মা ও মেঘনায় প্রায় 1 মিটার পানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় ভাঙনে নদীতে বিলীন হয়েছে 400 মিটার এলাকা। সময় সংবাদ, শরীয়তপুর। খুলনায় প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। সকালে শহরের প্রবেশদ্বার গল্লামারি এলাকায় অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত নির্মাণাধীন সেতুর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত 48 থেকে 50টি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে 1.2 কিলোমিটার সড়কটিতে থাকা বাকি 122টি স্থাপনা সরানো হবে বলে জানায় সড়ক বিভাগ। ময়মনসিংহে দিন দিন বাড়ছে অপরাধ। এই বছরের চলতি মাস পর্যন্ত 63টি হত্যাকাণ্ড হয়েছে। আর এতে জনমনে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি মোকাবিলায় বিট পুলিশিং কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে পুলিশ। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ সদরের রাঘবপুর গ্রামে রাতের আধারে কুপিয়ে জখম করা হয় স্থানীয় দিনমজুর আলতাফ হোসেনকে। 1 সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় 17 জুলাই হাসপাতালে মারা যান তিনি। ঘটনার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। এনো একটা খুব দিছে এবার নামায় আলছে, এনো একটা খুব দিছে এবার নামায় আলছে। আসামি এখন পর্যন্ত ঘুরতেছে, আবার আমাদেরকে হুমকিও দিতেছে। পুলিশের তথ্য মতে গত 4.5 বছরে ময়মনসিংহে হত্যাকাণ্ডের মামলা হয়েছে 450টি। এর মধ্যে চলতি বছরের 7 মাসেই ঘটেছে 63টি খুনের ঘটনা। আমাদের সমাজে কিন্তু আসলে শাস্তি হচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি তারা রিওয়ার্ডেড হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিচারের দীর্ঘসূত্রিতা, পারিবারিক সম্পর্ক দুর্বল হওয়া ও সামাজিক অবক্ষয়ে ঘটছে এমন ঘটনা। অবশ্যই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে ফেয়ারলি বিচারটা নিশ্চিত করতে হবে। বিট পুলিশিং কার্যক্রম যেটা, এটা আমরা আরও বেগবান করার জন্য, গতিশীল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ময়মনসিংহের চলতি মাসে হত্যা মামলা হয়েছে 12টি, গ্রেফতার করা হয়েছে 11 আসামিকে। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদের দাবি আদায়ে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপির। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকেই সচেতনভাবে এগুচ্ছে বিএনপি। গুলশানে চাঁদাবাজির মামলায় 4 জন রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা। সংগঠনের নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থার আহ্বান। এবং বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জনকে ছাড়পত্র। এখনো সংকটাপন্ন 4 জন, 23 জনের উন্নতি। নিহত মাসুমাকে ভোলায় দাফন। কুমিল্লায় মাহতাবের সমাধিতে নৌবাহিনীর শ্রদ্ধা। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।